আচ্ছা, আমার ক্লাসটা আর কি বন্ধ হয়ে গেছিলো মাঝখানে, কারণ ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছিলো। সো সরি। আমি আর একটু দেখো, আমি চিত্রটা আর কি অলরেডি আঁকে ফেলাইছি, কিন্তু আমি জানি না যে আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছে। এখানে তৃতীয় পর্যায়ে দেখাতেছিলাম আর কি, তৃতীয় পর্যায়ে কী হয়েছে। এখানে আমরা কী করছি, যেমন কীভাবে দেখাবো দেখো। আমার দ্বিতীয় যে পর্যায় ছিল ওখানে কিন্তু আমার অবস্থাটা এরকম ছিল আর কি। ঠিক আছে, আমি কী করছিলাম, একটা রুদ্রতাপীয় মানে প্রসারণ করছিলাম, যার ফলে আমার অবস্থাটা এরকম ছিল। সো আমি কী করছি, এইটাকে আর কি এই অবস্থাতে আইনে এখানে বসাইছি আর কি। সো প্রাথমিক অবস্থা দেখো, আর অবস্থাটা কী হবে তাহলে, এটা হচ্ছে ধরো প্রাথমিক অবস্থা আর কি, মানে এইটা। ঠিক আছে, মানে আমার আয়তন ছিল হচ্ছে গিয়ে V3। লাস্টে আমি দেখছিলাম এই যে আমরা আয়তনকে বাড়ানোর কারণে V3 হয়ে গেছিলো, আর চাপ হয়েছিল P3, আর তাপমাত্রা কমে কি হয়ে গেছিলো এখানে, কি হইতে হবে, তাপমাত্রাটা হচ্ছে গিয়ে তোমার কি হয়েছিল এখানে, দেখো এখানে রুদ্রতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমার, যেহেতু আমি কি করছি এখানে তাপমাত্রা কমে গেছিলো, কারণ আমার এখানে অন্তঃশক্তি খরচ হয়ে গেছিলো, যার কারণে তাপমাত্রা কমে গেছে। সো তাপমাত্রা কী করছে, কমে T1 থেকে T2 হয়ে গেছিলো আর কি। ঠিক আছে, সো এখানে এটাই করছি আমি, যে এটা হচ্ছে আমার প্রাথমিক অবস্থা। P3 V3 আর T2 ছিল হচ্ছে আমার প্রাথমিক অবস্থা। পরবর্তীতে আমি কী করছি, এটা খুব ধীরে একটা সংকোচন করছি আর কি। ঠিক আছে, মানে ওর আয়তনটাকে আমি কমাই দিছি আর কি। সো এটা ছিল আমার P3, এখন আয়তন কমায় আমি কী করে দিচ্ছি, মানে V3 থেকে V4 করে দিচ্ছি। এটা ছিল আমার প্রাথমিক অবস্থা, মানে এই অবস্থা। ঠিক আছে, মানে এই অবস্থা। তারপর আমি কী করছি, আয়তনটা কমাই দিচ্ছি আর কি। মানে এই ধাপে কী করা হয়েছে প্রথমে, মানে এই সিলিন্ডারটাকে আমি আয়না কী করছি, এই তাপ ধারকের উপর বসাই দিছি আর কি, T2 তাপমাত্রার তাপ ধারকের উপর। যেমন এই ছিল হচ্ছে তোমার তাপ ধারক, দেখো এই যে এটা ছিল তাপ ধারক, যার হচ্ছে ইনফিনিটি সংখ্যক আর কি, মানে সমপরিমাণ তাপ ধারণ ক্ষমতা। ঠিক আছে, সো এটাই করছি এখানে, এটার উপরে সিলিন্ডারটা বসাই দিছি। তো সিলিন্ডারের প্রাথমিক আয়তন ছিল V3, কারণ আমি এখান থেকে V3টা শেষ করে আনছি, এই যে V3 বাড়াইছিলাম, সো এখানে V3তে আনছিলাম। প্রাথমিক অবস্থায় তাপমাত্রা ছিল T2, আর আমার চাপ ছিল P3 আর কি। সো আমি আয়তনকে এখানে কী করছি, খুব ধীরে কমাই দিছি, কমাইয়া V4 করে ফেলাইছি। সো যার ফলে চাপটা বেড়ে আমার P4 হয়ে গেছে, আর তাপমাত্রাটা কিন্তু এখানে পরিবর্তন হবে না, কারণ আমি করছি এটা খুব ধীরে। যেমন ধরো এখানে আমি যেহেতু বাইরে দিয়ে আর কি বল প্রয়োগ করছি, মানে বাহ্যিক বল প্রয়োগ করে আর কি করছি, ওরে মানে সংকোচন করছি, ফলে কি আমি একটা ওরে সংরক্ষণশীল বলের বিরুদ্ধে কাজ করছি। মানে আমি বাইরে থেকে আর একটা ইপি দিছি আর কি, ধরো 20 জুল দিছি আমি, আর এখানে কিন্তু 80 জুল ছিল আর কি। ঠিক আছে, 80 জুল ছিল। 80 জুল থাকার কারণে আমি কি করছি, ওরে 20 জুল বাইরে থেকে দিছি। এখন 20 জুল দিলে তো আর 80 প্লাস মানে 80 প্লাস 20 মানে 100 হয়ে যাওয়ার কথা ছিল। ঠিক আছে, 100 হয়ে যাওয়ার তো অন্তঃশক্তি বাইরে যায়, তার মানে কি তাপমাত্রা বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু এটা যেহেতু একটা সমষ্ণ, আর এটা ছিল হচ্ছে আমার এটা হচ্ছে আমার তাপ ধারক, ও কী করে এই 20 জুলটা এখানে ত্যাগ করে দেয় আর কি। ঠিক আছে, 20 জুলটা বর্জন করে দেয় তাপ ধারকে, আর তাপ ধারক তো অসীম তাপ ধারণ ক্ষমতা সম্পূর্ণ, সো তার কোনো তাপমাত্রা পরিবর্তন হবে না আর কি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার ঘটনা এখানে। সো এই জন্য আর কি ও কী করে 80 জুলটাই কনস্ট্যান্ট রাখে আর কি, যার ফলে ওর কিন্তু তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না, বা অন্তঃশক্তি কোনো পরিবর্তন হয় না আর কি। ঠিক আছে, এখানে আমি একটু ডিটেলস বলছিলাম, এখন একটু তাড়াতাড়ি বলছি, তোমরা দেখো বুঝো কিনা, না বুঝলে আমাকে অবশ্যই নক দিবা। সো এই হচ্ছে আমার মানে অবস্থা করে। এখন আমি একটু গ্রাফে দেখবো যে রুদ্রতাপীয় প্রক্রিয়া গ্রাফটা কীরকম হয়, মানে তোমার সংকোচনের ক্ষেত্রে। হ্যাঁ, এটা আসলে সমষ্ণ সংকোচন ছিল। সো সমষ্ণ সংকোচনের ক্ষেত্রে ঘটনাটা কী ঘটবে দেখো, ওর কিন্তু তাপমাত্রা টিটুতেই কনস্ট্যান্ট থাকবে, এখানে তাপমাত্রা কোনো পরিবর্তন হয় না। তার মানে এই ছিল আমার চিত্র। সমস্যাটাকে আমি দিয়ে দেখে একটু শোয়ানো টাইপের হবে আর কি। দেখো কি হয়, চাপটা একটু বাড়বে যেহেতু আয়তনটা কমানো হয়েছে, কিন্তু শোয়ানো টাইপের হবে একটু। ঠিক আছে, এখানে আর কি। সো এটা বললাম ডি বিন্দুতে কী হবে, আগে ছিল P3 V3, আমি এখন কমায় কী করছি, P4 V4 করে ফেলাইছে আর কি। মানে দেখো আগে ছিল হচ্ছে এইরকম P3 V3, আর এসে P3, এখন কমায় কী করছি, V4 করে ফেলাইছি, যার ফলে চাপটা বেড়ে P4 হয়ে গেছে। দেখো এই বিন্দুতে যে চাপ, এই বিন্দুতে P4টা কিন্তু আরেকটু বড় আর কি। ঠিক আছে, এখানে তো লম্বা টানি এরকম, এটা ছিল আমার কত V4 ছিল, আর চাপটা কিন্তু এখানে P4। ঠিক আছে,
দেখো এটা থেকে এটা একটু বড়, ঠিক আছে। একজ্যাক্ট ছবিটা হয় নাই, তবে আমি বোঝার জন্য আর কি শুরু দিয়েছি। সো এখন দেখো ওর তাপমাত্রা কিন্তু আমার T2 ছিল, এখানেও কিন্তু তাপমাত্রা আমার T2ই থাকবে, ঠিক আছে। তাপমাত্রা ওর T2ই থাকবে, কারণ এটা সমস্ত সংকোচন ছিল। হ্যাঁ, তাপমাত্রা T2ই থাকবে। আচ্ছা, এটা গেল। এখন দেখো মানে এটা আছে তাপমাত্রা এখানে T2-তে ধ্রুবক ছিল, আর T2-তে ধ্রুবক ছিল, দেখো বুঝো কিনা, ঠিক আছে। মানে এটা ছিল আর কি আমার গ্রাফটার ব্যাপারটা। সো এখন এখানে যদি একটু নাম দেই, যেমন এটা হচ্ছে তোমার ডি প্রাইম দিয়ে দিলাম আর কি, ডি প্রাইম, ঠিক আছে। সো P3 থেকে P4টা একটু মানে বড় হয়েছে আয়তন বাড়াতে, কি কারণ হচ্ছে আমার V4টা কিন্তু P3 থেকে V3 থেকে অনেক কম। এটা ছিল V3, এটা ছিল V4, দেখো কত আয়তনটা কম, মানে চাপ বেড়ে গেছে আর কি, ঠিক আছে। আর তাপমাত্রা এটাই আছে আর কি, ঠিক আছে। মানে সিডি রেখায় তাপমাত্রা T2-তে আমার ধ্রুবক ছিল, কারণ এটা হচ্ছে গিয়ে একটা সমষ্ণ তোমার সংকোচন বলতে পারো, ঠিক আছে। এটাকে বলা হয় সমষ্ণ সংকোচন বলতে পারো তুমি। সো এখন দেখো যেহেতু আমার আয়তনটা কমাইছি, তাহলে কিন্তু আমি একটা বাইরে থেকে কাজ করছি, মানে আয়তনটা এই ছিল আমি কমাই ফেলাইছি, তার মানে আমি একটা সিস্টেমের উপর আমি একটা কাজ করছি কিন্তু এখানে, ঠিক আছে। সো আমার কাজটা হবে কতটুকু, এই যে এই অংশটা আর কি, এই পুরো অংশটা হবে আমার কাজ, বা W4 বলতে পারো তুমি, ঠিক আছে। মানে ডি 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 প্রাইম সি প্রাইম সি, এটা হবে আমার ক্ষেত্রফল আর কি। তাহলে আমরা তো জানি যে সমষ্ণ তোমার পরিবর্তনের যে কাজ সেটা আমি জানি, ওইটাই আমি একটু লিখি, মানে এখানে কাজটা কীরকম হয়, কাজের রাশিমালা এখানে না লিখে এখানে লিখ, কাজ তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে W3, এটা হচ্ছে সি ডি ডি প্রাইম সি, সি ডি ডি প্রাইম সি আর কি, এই যে সি ডি ডি প্রাইম সি, এই ক্ষেত্রে বলা হবে W3, ঠিক আছে। W3 ক্ষেত্রফল, ঠিক আছে, ক্ষেত্রফল। বা আমরা কিন্তু সূত্রও জানতাম, যেমন এনআরটি যদি চিন্তা করো, যেহেতু এটা সমষ্ণ এন আর T2-তে কিন্তু ধ্রুবক ছিল লন, এখানে আমি কিন্তু কি করছি দেখো, এখানে আয়তন ছিল V3, পরে করছি হচ্ছে V4, তাহলে উপরে যাব V4, নিচে আসবে V3। সূত্রে কিন্তু অবশ্যই ভুল করো না। বা আমরা যদি একটু P3 দিয়ে যেতে চিন্তা করি, এনার T2 আসছিল, প্রথম অবস্থা ছিল হচ্ছে গিয়ে তোমার কি, প্রাথমিক অবস্থা ছিল হচ্ছে P3 V3, তাহলে তুমি P3 V3 লিখতে পারো P3 V3 লন V4 বাই V3, বা লিখতে পারো পরবর্তী অবস্থা P4 V4 লন V4 বাই V3, ঠিক আছে, এটা লিখতে পারো লন, ঠিক আছে। সো দেখো এটা আমরা কিন্তু জানি, কারণ আমরা ওই যে এই পর্যায়ে ওই তোমার আদর্শ গ্যাস হতে যে মানে একই সূত্র অ্যাপ ব্যবহার করতে পারো তুমি, ঠিক আছে। আমি একটু তাড়াতাড়ি দেখা দিচ্ছি কারণ আমার ফোনে অত স্টোরেজ নাই। এবার দেখো চতুর্থ পর্যায়ে কী ঘটে, মানে লাস্ট পর্যায়ে আর কি, ফোর্থ পর্যায়ে কী ঘটে দেখো। এখানে আমি কি করব, যে দেখো সিলিন্ডারটা কিন্তু এই অবস্থায় আছে আর কি, মানে V4 করে ফেলছে ওর আয়তন, তার মানে তাপমাত্রা T2 স্থির ছিল, আর তোমার চাপটা হচ্ছে P3 ছিল আর কি, ঠিক আছে। সো আমি এবার সিলিন্ডারটা নিয়ে আবার কি করব, অন্তর পদার্থের ব্লকটার উপর বসাবো আর কি, ঠিক আছে। একটু দেখো কেমন, দেখো এখানে আবার অন্তর পদার্থের ব্লকের বসাই, এটা ছিল আমার অন্তর পদার্থের ব্লকটা, মানে 4 নম্বর ধাপে। কীভাবে কাণ্ডঞ্জিটা বানানো হয়েছে এটাই দেখাইতেছি, ধাপগুলা কী কী। সো শুরুতে আমার কি ছিল আর কি, যেমন এই ছিল আর কি আমার এটা ধীরে ছিল আমার ধরো প্রাথমিক অবস্থায় পিস্টনটা শিট, ঠিক আছে। এটা অন্তরক পদার্থ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার সিলিন্ডার ছিল, এখানে গ্যাস ছিল, এখানে আছে কি ডাবল লেয়ার, সব জায়গায় ডাবল লেয়ার আর কি, এদিকে ডাবল লেয়ার দেওয়া আছে,
ঠিক আছে। সো ডাবল লেয়ার দেওয়া আছে মানে কোনো দিকে তাপের আদান প্রদান হবে না, এদিকে অন্তরক পদার্থ দেওয়া আছে। সো আমার এই শুরুর যে অবস্থা ছিল এটা ছিল কিন্তু কত V4, কারণ আমি এটা দেখছি V4 করা হয়েছে, V4 আর এখানে V4 P4 আর T2, কারণ এখানে T2টা কী হয়েছে আমার তাপমাত্রা ছিল T2তে স্থির ছিল আর কি, ঠিক আছে। সো আমি এবার কি করব, এখানে হচ্ছে আমি মেনলি একটা মানে সংকোচন করব, আরেকটা সংকোচন করব, তবে এটা হঠাৎ করব আবার, ঠিক আছে। সো দেখো আমি কি করব, একটা হঠাৎ করে সংকোচন করব, সংকোচন করলে আর কি এখানে ধরো চলে আসলো, ঠিক আছে, এটা গ্যাস আছে আর কি, এটা অন্তরক পদার্থ আর কি, হঠাৎ করে একটা সংকোচন করছি আর কি, ঠিক আছে। সো হঠাৎ করে দেখো আমাদের একদম প্রথম অবস্থায় কিন্তু আয়তন ছিল তোমার কত V1, আমি কী করবো হঠাৎ করে আয়তনটাকেই কী করবো কমাইয়ে আবার V1 নিয়ে আসবো আর কি, মানে যে আয়তন ছিল ওই আয়তনে নিয়ে আসবো। তাহলে দেখো কি হয় যে এটা ছিল আমার V4, এটা হচ্ছে আমার V1, এটা হঠাৎ 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 মানে কি আমরা জানি Q = ধ্রুবক, এটা হচ্ছে রুদ্রতাপীয় সংকোচন, ঠিক আছে, রুদ্রতাপীয় সংকোচন বলতে বা DQ = ধ্রুবক বা Q = ধ্রুবক, DQ = 0 আর কি, দেখো বুঝো কিনা। তাহলে এখানে যদি আমি আয়তনটা কী করে দিই V1 করে দিই, তাহলে V1 P1 হয়ে যাবে হচ্ছে আমার চাপ, দেখো মানে P4 থেকে P1 হয়ে যাবে, ঠিক আছে। সো এখানে অবশ্যই যেহেতু আমি আয়তনটা কমাইছি P1টা কিন্তু বেড়ে যাবে, মানে P4 থেকে P1টা বেড়ে যাবে যেহেতু আয়তন কমাইছি। দেখো এখন দেখো আমি যেহেতু এখানে আয়তনটা কমাইছি মানে আমি কী করে বাহ্যিক একটা বল প্রয়োগ করে ওরে কী করছি এক্সটার্নাল ফোর্সের ওর আয়তনটা কমাইছে, আয়তন কমাইছে মানে কি সিস্টেমের উপর কাজ করছি, সিস্টেমের উপর কাজ করা মানে কি, মানে হচ্ছে আমি ওরে কিছু একটা অন্তঃশক্তি দিছি। সো আমার এখানে দেখো অন্তঃশক্তি ছিল কত 80, মানে 80 ছিল আর কি, এখানে ছিল 80 জুল ছিল। সো আমি কী করছি ওরে আরও 20 জুল এক্সট্রা দিছি আর কি, বাইরে দিয়ে ধরো EP = আরও 20 জুল দিছি, তার মানে ওর হয়ে গেছে কত এখন 100 জুল, কিন্তু ও তো আর 20 ছাড়তে পারবে না কারণ ওর চারদিক বন্ধ আছে, তার মানে টোটাল কিন্তু 100 জুল হয়ে গেছে আবার, ঠিক আছে। সো এখন দেখো একদম প্রাথমিক অবস্থায় ওর কিন্তু এই অবস্থায় কিন্তু ওর ছিল হচ্ছে 100 জুলই, ঠিক আছে। পরবর্তী আমরা আয়তন বাড়াই না বাড়াইছি আর কি, কিন্তু প্রাথমিক অবস্থায় ছিল 100 জুল, আবার কিন্তু ওর অন্তঃশক্তিটা 100 জুলে হয়ে গেছে দেখো এখানে, কারণ ও এখানে এটা ছাড়ার সুযোগ পায় না, এখানে তাপ ছাড়ার কোনো সুযোগ নেই, ঠিক আছে। তার মানে আমরা অন্তঃশক্তি শুরু করেছিলাম 100 জুল দিয়ে, আবার শেষ করলাম হচ্ছে 100 জুল দিয়ে, কারণ এটা হচ্ছে শেষ দাব আর কি, ঠিক আছে। সো এখন দেখো যেহেতু অন্তঃশক্তি বাইরে গেছে তার মানে তাপমাত্রা বাইরে যাবে। সো তাপমাত্রা ছিল আগে কত T2, আগে ছিল তাপমাত্রা T2, এখন তাপমাত্রাটা বেড়ে হয়ে যাবে T1, আর আমরা অলওয়েজ বলছি T1 > T2, যেহেতু কমাইছে অন্তঃশক্তি বাইরে যাবে, অন্তঃশক্তি বাইরে মানে তাপমাত্রা বাইরে যাবে, ঠিক আছে। তার মানে তাপমাত্রা যা ছিল প্রথম তাই হয়ে গেছে আবার, ঠিক আছে। সো কারণ হচ্ছে কি অন্তঃস্থ শক্তি আমার কী হয়েছে 100 জুল হয়ে গেছে আবার, ঠিক আছে, মানে তাপমাত্রা আবার ফিরে আসছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমার গ্রাফটা মানে কীরকম হয় তোমরা এটা যদি একটু বুঝতে পারো, এখানে আমার তাপমাত্রা হয়ে গেছে T1, ঠিক আছে, T1 হয়ে গেলে এবার একটু গ্রাফটা দেখো, এই গ্রাফটা আর কি রুদ্রতাপীয়গুলো একটু খাড়া হয়, এই যে গ্রাফটা আবার কি করবে মানে এইদিকে ব্যাক করবে আগের অবস্থা, মানে D থেকে এতে, ঠিক আছে। এটাই হচ্ছে আমার, তাহলে এই অবস্থা ছিল কত P4 V4, দেখো P4 V4 ছিল একদম লাস্টের অবস্থায়, এই যে এইটাই মানে এই যে P4 V4 ছিল এখানে, পরে কী হয়েছে আবার P1 V1 হয়ে গেছে, এখানে দেখো P1 V1 হয়ে গেছে, P1 V1 হয়ে গেছে, দেখো বুঝো কিনা। আর তাপমাত্রা এখানে ছিল T2, পরবর্তীতে এখানে হয়ে গেছে T1, ঠিক আছে। এটা হচ্ছে কি তোমার রুদ্রতাপীয় সংকোচন আর কি, রুদ্রতাপীয় সংকোচন, ঠিক আছে। সিস্টেমের উপর কাজ করছি দেখো ওই অনুযায়ী কিন্তু এখানে একটা কাজ হয়েছে, কাজ হবে কতটুকু এই অংশটুকু, হ্যাঁ এই অংশটুকু হবে কাজ, মানে A' D' D,
এটা হবে কাজ, মানে এই অংশটা ক্ষেত্রফল, ঠিক আছে, এই অংশটা হবে কাজ। তাহলে দেখো কি দ্বারা যদি কাজটা একটু বের করি, তোমরা তো গ্রাফটা বুঝতে পারছো আশা করি। তাহলে কাজটা যদি একটু দেখাই, 4 নম্বর পর্যায়ে, সুতরাং কাজটা কি হবে, W4 ইকুয়াল টু আমি বলছি DA প্রাইম ডি প্রাইম ক্ষেত্রফল বাইরে, যেহেতু রুদ্রতাপীয় আমরা এরকম লিখতে পারি NR গামা মাইনাস 1। এখানে প্রথম ছিল হচ্ছে তোমার T2 থেকে পরবর্তী হয়ে গেছে T1, ঠিক আছে, এরকম দিয়ে লেখো, বা বলতে পারো এখানে যদি P দিয়ে লিখি 1 বাই গামা মাইনাস 1। এখানে T2-র ক্ষেত্রে আমার কী ছিল, P4 ছিল, P4 মানে প্রাথমিক অবস্থায় শেষ অবস্থা P1 হয়ে গেছে আবার, ঠিক আছে, বা তুমি বলতে পারো এরকম, এটাই আর কি, ঠিক আছে, দুইটা দিয়ে লিখতে পারো, সমস্যা নেই। সো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো যা দেখালাম, মানে ক্ষেত্রফলগুলো আর কি। তাহলে আমরা এখানে কি দুইটা প্রসারণ দেখছি, মানে একটা সমষ্ণ, একটা হচ্ছে গিয়ে রৌদ্রতাপীয় প্রসারণ, মানে এখানে এই দেখো এই একটা প্রসারণ দেখছি, আর দুইটা কি সংকোচন দেখছি, একটা হচ্ছে সমষ্ণ, একটা হচ্ছে গিয়ে রৌদ্রতাপীয় সংকোচন আর কি, ঠিক আছে, মানে বুঝতে পারছো। এটা হচ্ছে AB আর BC ছিল হচ্ছে গিয়া তোমার প্রসারণ, আর CD আর DA বা AD ছিল হচ্ছে আমার তোমার সংকোচন, ঠিক আছে। এখন দেখো আমরা কিন্তু এখান থেকে যাত্রা শুরু করে ঘুইরা আবার এতে ফিরে আসছি, মানে ঘুইরা কি করছে আবার এতে ফিরে আসছি, একটা চক্রের মতো ঘুরা, ঠিক আছে, এই দেখো এভাবে গিয়ে আবার ঘুরে এখানে চলে আসছি, দেখতে পাচ্ছো, মানে এই থেকে যাত্রা করে আবার আমরা কি করছি এতেই, তার মানে এটা কিন্তু একটা চক্র, ঠিক আছে, মানে যেখান থেকে শুরু করছে আবার সেখানে চলে আসছি, ঠিক আছে। সো এই যে চক্র, এই চক্রটাকে বলা হয় হচ্ছে কার্নো চক্র আর কি, ঠিক আছে, মানে ঘুরে আমি আগের জায়গায় চলে আসলাম, কার্নো চক্র, ঠিক আছে। দেখো বুঝবো না, এই যে এখান থেকে যাত্রা শুরু করে ঘুরে আবার এখানে আসছে, এটাকে বলা হয় কার্নো চক্র আর কি, ঠিক আছে। সো এখন কার্নো চক্রের একটা সংজ্ঞা আছে আর কি, আমি যদি মুখে একটু বলে দিই, কারণ আমারও তো ফোনে অত স্পেস নাই, তোমরা আশা করি বুঝতে পারছো আর কি। মুখে যদি একটু বলি, মানে এমনভাবে তুমি মানে মনে রাখতে পারো যে একটি সমষ্ণ প্রসারণ, মানে মোট ঘটনাটা যে ঘটনাটা ঘটতেছে এখানে, যে একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্রতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্রতাপীয় সংকোচন, এর মাধ্যমে যেখান থেকে শুরু করেছি আবার ঘুরে ফিরে আবার কি আমি সেখানে যদি ফিরে আসে আর কি, আর তাপউৎস থেকে কিছু পরিমাণ তাপ শোষণ করে, মানে যেমন প্রথম আমরা তাপউৎস থেকে কিছু পরিমাণ তাপ শোষণ করছিলাম এই যে এখান থেকে, তারপর কি মানে কিউ1 পরিমাণ তাপ শোষণ করছি, আর কি করছে সেই তাপের কিছু অংশ কি করছে কাজে পরিণত করছে আর কি, কাজে পরিণত করছি। যেমন এখানে আমার অনেক কাজ হয়েছে, দেখো ওই যে এখানে আমি কি করছি, মানে তাপটা নিয়ে ওরে আয়তনটা বাড়াইছি, আবার এখানেও আয়তন বাড়াইছি, এই যে এখানেও আয়তন দ্বিতীয় ধাপে আয়তন বাড়াইছি, মানে কাজ হয়েছে আর কি, ঠিক আছে। তার মানে কাজে পরিণত করছি, আর বাকিটা কি তাপ ধারকে বর্জন করে দিচ্ছি, মানে দেখো এই যে এখানে আমরা এই যে তাপ ধারকে বর্জন করে দিয়েছিলাম আর কি, মানে এখানে তাপ ধারকে বর্জন করে দিয়েছিলাম Q2 পরিমাণ তাপ আর কি, বর্জন করে আবার সেখানে কি করছি, আবার যেখানে ছিলাম সেখানে ফিরে আসছি, মানে আগের অবস্থায় ফিরে আসছে আর কি, ঠিক আছে, মানে ওই P1 V1-এ Q1 ছিলাম সেখানে ফিরে আসছি। তাহলে এটাকে বলা হবে হচ্ছে তোমার সাদিকানের কার্নো চক্র আর কি, ঠিক আছে। তার মানে একসাথে তুমি বলে এরকম বলতে যে একটি সমষ্ণ প্রসারণ, একটি রুদ্রতাপীয় প্রসারণ, একটি সমষ্ণ সংকোচন, একটি রুদ্রতাপীয় সংকোচনের মাধ্যমে যেখান থেকে শুরু করে ঘুরে ফিরে আবার সেখানে ফিরে আসে, আর তাপ উৎস থেকে কিছু তাপ শোষণ করে, সেখান থেকে কিছু তাপের অংশ কি কাজে পরিণত করে, আর বাকিটা কি তাপ ধারকে বর্জন করে দিয়ে আবার যেখানে ছিল সেখানে ফিরে আসে, এটাকে বলা হয় সাদিকান কার্নো চক্র আর কি, ঠিক আছে। তোমরা সংজ্ঞাটা আমার মুখ মানে যেভাবে বলছি অত লিখে নিতে পারো বা বই থেকেও লিখে নিতে পারো, তবে আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই দিলাম, মানে খাতায় আঁকা, ঠিক আছে। সো এটা একটু বোঝার চেষ্টা করো। সো এখন দেখো আমরা এতগুলা ধাপ কিন্তু এখানে যে 4টা ধাপ দেখাচ্ছি, এই 4টা ধাপকে একত্র করে আমরা হচ্ছে এই চিত্রটা আঁকছি আর কি, মানে এই ভার্টিক্যাল চিত্রটা বা এইভাবে তাহলে হরাইজন্টাল চিত্রটা আঁকছি আর কি, ঠিক আছে। মানে এটা সাদিকানের কি কার্নো চক্র আর কি, ঠিক আছে। যেমন আমি কি করছি, ইঞ্জিনটা কি করছে তাপ উৎস থেকে কিছু তাপ নিয়েছে,
এখান থেকে কিছু কাজে পরিণত করছে, ওই যে আমরা দেখছি সংকোচন প্রসারণ করছি, দুইটা প্রসারণ করছি, কাজ করছি আর কি, ঠিক আছে। আবার কি করছি, কিছুটা তাপ কি করছি, আমি তাপ ধারকে বর্জন করে দিচ্ছি আর কি। তার মানে ইন জেনারেল ঘটনাটাকে এটাই ঘটতেছে আর কি, ঠিক আছে। সো যেমন দেখো মানে কীভাবে আর কি এতগুলো ধাপ মিলে এটা আসলো। প্রথমত আমরা দেখো স্টেপ ওয়ানে যখন সিলিন্ডারকে কী করছি, তাপ উৎস করে বসানো হয়েছে, তখন কিন্তু কি হয়, তখন T1 উৎস থেকে আমরা Q1 পরিমাণ তাপ শোষণ করে, যেমন যে এখানে T1 তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ কিন্তু শোষণ করে, ঠিক আছে। তারপর আমরা কি করছি, যে স্টেপ 3-তে কী করছি, স্টেপ 10-এ কী করছি দেখো, এখানে কিন্তু তাপ ধারকে কী করছে, T2 তাপমাত্রার একটা তাপ গ্রাহকের উপরে এটা বসায় রাখে আর কি, বা সিলিন্ডারকে বসায় রাখে, তখন T2 তাপমাত্রা তাপ মানে গ্রাহকে আমরা কিন্তু Q2 পরিমাণ তাপ বর্জন করে দিচ্ছি আর কি, মানে তৃতীয় ধাপে আর কি, ঠিক আছে। তাহলে T1 তাপমাত্রার তাপ উৎস থেকে আমি কী করছি, Q1 পরিমাণ তাপ শোষণ করছি প্রথম ধাপে, আর কী করছি পরবর্তীতে T2 তাপমাত্রা তাপ গ্রাহকে কী করছি আমি 3 নম্বর পর্যায়ে কী করছি, Q2 পরিমাণ তাপ কিন্তু বর্জন করে দিচ্ছি আর কি, ঠিক আছে। সো এটা কিন্তু তোমরা এতটুকু বুঝতে পারছো, আর বাকিটা সে কাজে পরিণত করছে আর কি, ঠিক আছে। সো এটাই আমরা আর কি এখানে বলছি, এই যে এখানে যে আমার মেন কথা হচ্ছে আমি কি করছি এখানে না চিত্রে আর কি, এই যে এখানে যে Q1 পরিমাণ তাপ শোষণ করছে, Q2 পরিমাণ কি করছে বর্জন করেছে তাপ গ্রাহক, এটা প্রথম ধাপ, এটা ধরো তৃতীয় ধাপ, আর এখানে কি করছে কিছুটা কাজে পরিণত করছে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে ঘটনা, কিছুটা কাজে পরিণত করছে। এখন এটা যদি বুঝতে পারো, মানে এই চিত্রটা আর কি মেনের 4টা ধাপের একটা সামারাইজ আকার যদি লিখি, এরকম চিত্রটা আছে। এখন আমি যদি মোট কাজটা আর কি বের করতে চাই, মানে এখানে টোটাল কী কাজটা হয়েছে আর কি, ঠিক আছে। মানে এখানে যে পুরো গ্রাফটা আছে, এই গ্রাফে কী পরিমাণ কাজ হয়েছে, মানে 4টা ধাপে, ঠিক আছে। সো দেখো টোটাল কাজটা যদি বসতে যাও তাহলে কি হয়, আমরা যদি একটু চিন্তা করি, দেখো এখানে কখনো আমরা কি করছি সিস্টেম কাজ করছি, কখনো সিস্টেমের উপর কাজ করা হয়েছে। যেমন প্রসারণগুলোর ক্ষেত্রে আমাদের কি সিস্টেম কাজ করছে, মানে W1 আর W2 কিন্তু প্লাস হবে, মানে এইখান থেকে আমি লিখতে পারি W1টা কী হবে প্লাস হবে, W2টাও কিন্তু প্লাস হবে, ঠিক আছে। আর হচ্ছে যেহেতু বাকি দুইটা হচ্ছে আমার সংকোচন, মানে এখানে হচ্ছে আমি সংকোচন করছি আর কি, তার মানে আমি কিন্তু সিস্টেমের উপর কাজ করছি, তার মানে W3 এটাও কি মাইনাস হবে, W4টাও কিন্তু আর মাইনাস হবে, মানে এরকম একটা জিনিস আছে দেখো, মানে সিস্টেমের উপর কাজ করছে। কারণ এখানে আয়তনকে বাড়ালে যদি ডিবি প্লাস হয়, তাহলে আমরা যদি কাজ প্লাস হয়, ডিবি মাইনাস হলে কী হয়, আমার কাজটা মাইনাস হয় আর কি, ঠিক আছে, সংকোচনের ক্ষেত্রে। সো এখন এটা একটু বুঝো দেখো। আর যদি অন্যভাবে বুঝতে চাও কী ঘটে, দেখো যেমন আমরা গ্রাফে এখানে তোমার P1 V1 আর এই দেখো এখানে P1 V1টা আর P4 V4টা কিন্তু সমান না এখানে, ঠিক আছে। তার মানে P1 V1টা কিন্তু বড় P4 V4 থেকে, ঠিক আছে। সো এই জন্য আর কি W4টা মানে এখানে যে কাজটা হবে এটা হবে হচ্ছে মাইনাস আর কি, ঠিক আছে। বা যদি অন্যভাবে একটু বুঝো কী ঘটনা ঘটে, এখানে দেখো আমি মানে মোট কাজটা একটু দেখে চাইতেছি। যেমন দেখো মানে আমরা তো জানি যে এরকম জানি আর কি, এটা জানি, আমরা জানি যে P4 V4 ইকুয়াল টু ANR T2, মানে ওই অনুসারে আর কি। আর P1 V1 ইকুয়াল টু ANR T1, ঠিক আছে। সো এখন দেখো যেহেতু কী দাঁড়ায় আমার, যে T1 ইজ গ্রেটার দেন T2, সেহেতু তুমি বলতে পারো যে ANR, মানে যেহেতু T1 ইজ গ্রেটার দেন, তাহলে তুমি বলতে পারো যে ANR T1 ইজ গ্রেটার দেন ANR T2, ঠিক আছে। যদি এটা বড় হয়, T1টা বড় হয়, তাহলে এই মানটা কিন্তু ওর মানটা থেকে কিন্তু বড় হবে, ঠিক আছে। তার মানে সুতরাং এইখান থেকে লিখতে পারো তুমি P1 V1টা, মানে P1 V1 দেন P4 V4, ঠিক আছে। মানে এনআর তো সেম, যদি T1 বেশি হয় এই মানটা বেশি হবে, আর T2 কম হলে এই মানটা কম হবে, ঠিক আছে। সো এই মানটা কম হওয়া মানে কি ও কম, এই মানটা বেশি হওয়া মানে কি ও বেশি, এটা তার মানে এই জন্য আর কি। সুতরাং W ইকুয়াল টু ওরা মানে মাইনাস দেয় আর কি, ঠিক আছে।
বা গ্রাফ থেকে যদি দেখো তোমরা এভাবে না বুঝে যদি গ্রাফ থেকে দেখো, আমি আগেই দেখাইছি যে এখানে যে সিডিটা ছিল, এখানে সিডিটা ছিল, এখানে কিন্তু আমার আয়তন কমছে, ঠিক আছে, আয়তন কমছে, তাই কাজ হচ্ছে W3 মাইনাস, বা এইভাবে বুঝলেই ভালো হয়। আবার ডি থেকে এ তো আমার আয়তন কমছে, তার মানে W4টা কিন্তু প্লাস, তার মানে এখানে মোট কার্যচক্রের কাজ কী হবে দেখো, এখানে যদি আমি লিখি কার্যচক্রের মোট কাজ, মোট কাজটা W ইকুয়াল টু কী লিখবো, W ইকুয়াল টু আমি লিখবো W1 প্লাস W2, এগুলো প্লাস হবে কিন্তু যেহেতু ওটা মাইনাস, কারণ এখানে সংকোচন হচ্ছে তাই মাইনাস করে লিখলাম আর কি, ঠিক আছে। সো এই দেখো, এখন আমরা তো প্রতিটা অংশ জানি, যদি প্রথম অংশটা W1 ছিল এ বি প্রাইম এ প্রাইম, প্লাস W2 এটা ছিল এরকম যে বি সি প্রাইম বি প্রাইম, মাইনাস তোমার ডি সি প্রাইম ডি প্রাইম, আর লাস্টে ছিল হচ্ছে এ ডি প্রাইম এ প্রাইম আর কি, ঠিক আছে, মানে এরকম আর কি। এই অংশটা মানে এই অংশটা প্রথম হচ্ছে এই অংশটা প্লাস এই অংশটা, ঠিক আছে, তারপর কী করছে মাইনাস করছে এই অংশটা, তারপর মাইনাস করছে এই অংশটা, ঠিক আছে। এখন দেখো W1 প্লাস W2টা কী হয় দেখো, একটু যদি হিবিজিবি করি একটু অন্য কালার দিয়ে দেখো, W1 হচ্ছে তোমার এই অংশটা আর কি, এই পুরো অংশটা হচ্ছে W1, আর W2 হচ্ছে এইটা, ঠিক আছে, মানে এইটা প্লাস এটা হচ্ছে W1 প্লাস W2, ঠিক আছে, মানে এই পুরো চক্রটাই আসে আর কি, এখান থেকে এই পর্যন্ত কিন্তু চলে আসে, মানে পুরোটা দেখো এই অংশটাও চলে আসে, এই অংশটাও চলে আসে, মানে পুরো চক্রটা চলে আসছে এখানে, ঠিক আছে। এখন W1 প্লাস W2 যদি তুমি W3টা বাদ দিয়ে দাও, W3 কতটুকু দেখো, যেমন W3 হচ্ছে এই অংশটা আর কি, এই অংশটা, এই অংশটা আর কি, মানে এই অংশটা, মানে এই পুরোটা থেকে যদি এই অংশটা বাদ দিয়ে দাও তাহলে থাকে কত, এতটুক থাকে দেখো, বোঝার কথা আশা করি, বাদ দিয়ে থাকলে তোমার কত থাকবে, এতটুকু থাকবে, মানে আমি কি করছি এই W1 প্লাস W2 থেকে, মানে এটা ছিল আমার W1, এটা ছিল আমার W2, তার মানে W1 প্লাস W2 মানে এই পুরোটা আর কি, এটা থেকে আমি W3 বাদ দিয়ে দিচ্ছি, W3 হচ্ছে এইটা, এই অংশটা বাদ দিয়ে দিচ্ছি, এই অংশটা বাদ দিলে কত থাকে দেখো, এই অংশটা যদি বাদ দিয়ে দিই পুরোটা থেকে, তাহলে এইটা পুরো আসে, মানে এইটা পুরো আসে, এইটা এসে এই পর্যন্ত আসে আর কি, মানে ধরতে পারো এরকম তুমি কত থাকে যে এ বি সি এই অংশটা এ বি সি, তারপর হচ্ছে তোমার কই ডি, মানে এ বি সি ডি পুরো কার্যচক্র আছে, তারপর ডি প্রাইম এ প্রাইম, মানে এই অংশটা পুরো ক্ষেত্রফল আর কি, ঠিক আছে। সো আমি একটু যদি লেখা দিই তাহলে বুঝতে সুবিধা হবে। মেন কথা হচ্ছে এরকম আর কি, সুতরাং বলতে পারি W1 প্লাস W2 মাইনাস W3, মানে একটু করে করতেছি, তাহলে মানটা ওখানে থাকবে, যদি আমি করি তাহলে লাস্টে থাকবে হচ্ছে এরকম এ বি সি ডি প্রাইম এ প্রাইম এরকম থাকে আর কি, ঠিক আছে, এ বি সি ডি প্রাইম এ প্রাইম, দেখো কোন অংশটা এ বি সি ডি প্রাইম এ প্রাইম, মানে এই পুরো কার্যচক্রটা আসে সাথে এই অংশটা থাকে আর কি, আর আমি তো এতটুকু বাদই দিয়ে দিছি, মানে W3তে তো এতটুকু বাদই দিয়ে দিছি দেখো, হ্যাঁ এই গেল আর কি। এখন দেখো W4 কতটা, W4 মানে এটা আর কি, দেখো এ প্রাইম ডি মানে এই অংশটা, এখন কি করব, যেহেতু আমি এটার মান আসছে এইটা, মানে এই অংশটা, এটা থেকে আবার কি করব আমি তোমার মানে W4টা বাদ দিয়ে দিব আর কি, দেখো মানে ডি প্রাইম এ প্রাইম যদি বাদ দিয়ে দাও তাহলে কি থাকে, মানে এই অংশটা এই পুরো অংশটা প্লাস হচ্ছে এই অংশটা আর কি, এই অংশটা মানে রয়ে গেছিলো, এখন এই পুরো অংশটা থেকে আমি কি করলাম এই
কোনার যে অংশটা রয়ে গেছে এটা বাদ দিয়ে দিলাম। এটা বাদ দিলে দেখো শুধুমাত্র কার্ণচক্রটা থাকে। তুমি একটু মানে নিজে খেয়াল করে দেখো, আমার এখানে হিবিজিবি হয়ে গেছে। সো তাহলে দেখো আমার কী দাঁড়ায়, তাহলে টোটাল যে জিনিসটা দাঁড়ায় যে W1 প্লাস W2 মাইনাস W3 মাইনাস W4, এটা যদি করো তাহলে এরকম আসবে এ বি বি প্রাইম এ প্রাইম প্লাস বি সি সি প্রাইম বি প্রাইম মাইনাস ডি সি সি প্রাইম ডি প্রাইম মাইনাস এ ডি ডি প্রাইম এ প্রাইম। ঠিক আছে, তার মানে যদি বাদ দাও দেখবার শেষে এইটা থাকতেছে এ বি সি ডি এ কার্ণচক্রের ক্ষেত্রফল। তাহলে দেখো সেই ঘুরে ফেরা আমরা কি করছি, এই দুইটাকে যোগ করছি, প্রথমে এটা যোগ করছি, তারপর W3 বাদ দিয়েছি, মানে এটা বাদ দিছি, রয়ে গেছে পুরো কার্ণচক্র প্লাস এটা। পরে কি করছি, এই পুরো কার্ণচক্র থেকে কি করছি প্লাস এটা থেকে, মানে এই পুরো কার্ণচক্র প্লাস এটা থেকে এটা বাদ দিয়ে দিচ্ছি, শুধু কার্ণচক্র রয়ে গেছে। তার মানে দেখো যোগ বিয়োগ করে আমরা আগের কাহিনীতে চলে আসছি আর কি। ঠিক আছে, সো এইভাবে তুমি কি করতে পারো, কার্ণচক্রের ক্ষেত্রফল বের করতে পারো। ঠিক আছে, সো দেখো একদম ইজি লাগতেছে এখন। তার মানে আমরা কি করছি যে তাপ হচ্ছে Q1 পরিমাণ তাপ শোষণ করছে, আর কি করছে তাপ ধারকে Q2 পরিমাণ তাপ বর্জন করছে, বাকিটা সে কাজে পরিণত করছে। কতটুকু কাজ করছে, এই যে এতটুকু কাজ করছে, মানে কার্ণচক্রের কাজ এটা আর কি। ঠিক আছে, সো এই ছবিটাই হচ্ছে গিয়ে আমার এই তোমার ভার্টিক্যাল ছবি বা হরাইজন্টাল ছবি যেটাই বলো আর কি। ঠিক আছে, এই ছবিটাই হচ্ছে আমার এই কার্ণচক্রের এটা আর কি। ঠিক আছে, এখানে এই পরিমাণ কাজটা হয়েছে আর কি। ঠিক আছে, সো আমরা এত কাহিনী করে আর কি এই ছবিটাই আঁকছি এখানে। ঠিক আছে, গ্রাফ দেখো আর মানে এই ছবিটাই আঁকছি। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু কার্নো ইঞ্জিন বা তাপ ইঞ্জিন মানে যে আঁকছি এটা কিন্তু সকল দোষ ত্রুটি মুক্ত ছিল আর কি। ঠিক আছে, আমরা যেমন ধরো আমরা প্রতিটা ধাপে সিলিন্ডারকে কি বিভিন্ন জায়গায় বসাইছি, তাপ উৎসের উপরে বসাইছি, আবার তাপ ধারকের উপরে বসাইছি, তারপরে ওই তোমার অন্তরকের বক্সের উপর বসাইছি। তেমন এখানে কিন্তু অনেক ঘর্ষণ হয়েছে বা অপচয় হয়েছে, এগুলো আমরা সব অ্যাভয়েড করছি আর কি। সো এই জন্য আমরা সবগুলো যেহেতু অ্যাভয়েড করছি, তাই এটাকে বলা হয়েছে আমরা আদর্শ তাপ ইঞ্জিন বা কার্নো ইঞ্জিন। ঠিক আছে, সো এই গ্রাফটা দিয়ে আর কি অনেক সিকিউ দেয় এবং যে কোনো একটা অংশের তোমার কাজ বের করতে দিতে পারে। সো ওই ক্ষেত্রে তোমরা একটু দেখে দেয়। ঠিক আছে, সো এখন যখন আমরা একটু কর্মদক্ষতা একটু বের করি, তাহলে দেখো কী আসে। কর্মদক্ষতাটা তোমরা আগে বের করছো, সো এটা কোনো ব্যাপারই না। দেখো একটু যেমন আগের ছবি থেকে যদি একটু কর্মদক্ষতা বের করি, মানে এই সাদিকানোর সূত্রগুলো আগে, কারণ কর্মদক্ষতা আমরা যেটা পড়ছি ওইগুলো আর কি। ঠিক আছে, তো কর্মদক্ষতা মানে তাপ ইঞ্জিন আর হচ্ছে কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতার মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তারা তাপ ইঞ্জিন আর কার্নো ইঞ্জিন একই জিনিস। সো আমরা এখানে দেখো যদি ছবিটা একটু ছোটো করে আঁকে দিই, যেমন এখানে আমার কি ছিল, এটা ছিল উৎস, তারপর এখানে আমার ছিল ইঞ্জিন, আর এখানে ছিল তাপ ধারক বা গ্রাহক। ঠিক আছে, সো এখানে কি করছে আমার Q1 পরিমাণ তাপ শোষণ করছে, আর এখানে কি করছে Q2 পরিমাণ তাপ বর্জন করছে, আর এখানে কি করছে ও কাজে পরিণত করছে W পরিমাণ। W ইকুয়াল টু আমরা করছি Q1 মাইনাস Q2। ঠিক আছে, আর তাপমাত্রা ছিল T1 আর তাপমাত্রা ছিল T2। ঠিক আছে, সো ও যেটা শোষণ করছে এটাকে আমরা বলছি ইনপুট, মানে ইনপুট, আর এখানে যেটা পাইছি এটা হচ্ছে আমার আউটপুট, এটা হচ্ছে আমার লস। ঠিক আছে, দেখো তাহলে আমরা এটা দিয়ে লিখতে পারি যে কর্মদক্ষতা এটা ইকুয়াল টু কর্মদক্ষতা, সুতরাং এটা ইকুয়াল টু জেনারেল সূত্র ছিল হচ্ছে আউটপুট বাই ইনপুট, বা এটাকে আমরা বলেছে তোমার আউটপুট ছিল W, ইনপুট ছিল হচ্ছে Q1। তাহলে সেমভাবে এটা বলেছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, বা এটাকে একটু আলাদা করে লিখলে 1 মাইনাস Q2 বাই Q1। ঠিক আছে, মানে এটা ওই একই সূত্র আসছে আর কি। ঠিক আছে, এখানে একই জিনিস। তো তার মানে এটা বুঝতে পারলাম। আর আরেকটা সূত্র জানে যে কোনো একটা তাপ বা তোমার কার্নো ইঞ্জিনিয়ারকে কী পরিমাণ তাপ শোষণ করবে বা বর্জন করবে, এটা নির্ভর করবে সে তাপ উৎসের তাপমাত্রা বা তাপ ধারকের তাপমাত্রার উপর। তাহলে সেই অনুসারে সুতরাং কিউ ইকুয়াল টু লিখে দিতে পারি কিউ সমানুপাতিক টি। সো সেই অনুসারে আমরা একসাথে সূত্র লিখে দিতে পারবো আর কি। তাহলে এখানে Q1 বাই Q2 ইকুয়াল টু T1 বাই T2 লিখে দিতে পারবো।
T1/T2 আর কি, এরকম আর কি। সো এখানে মানটা বসাই দিতে পারি, ঠিক আছে। বা আগের যে সূত্রটা আছে এটাকে তুমি পার্সেন্টেজ দিয়ে লিখলে ইন্টু 100% দিয়ে দিবা, ঠিক আছে। সো যদি এরকম হয় তাহলে আমি এখানে মানটা বসাই দিই। সুতরাং কর্মদক্ষতার আরেকটা সূত্র পাইছি হচ্ছে এখানে লিখে দেবে, কারণ আগে এগুলো পড়াইছি। এটা ইকুয়াল টু লিখে দেবে 1 - T2/T1, কারণ এখানে Q2টা উপরে ছিল আর কি। বা যদি তুমি দিয়ে লিখতে চাও পার্সেন্টেজ দিয়ে 1 - T2/T1, এটাকে 100 দিয়ে গুণ করে দিবে, পার্সেন্টেজ চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এটা ছিল আমার হচ্ছে মোটামুটি কার্নো ইঞ্জিন বা কার্নো ইঞ্জিনের, তুমি কার্নো ইঞ্জিন সম্পূর্ণ পড়াই দিলাম, পাশাপাশি কি কার্নো ইঞ্জিনের কি কর্মদক্ষতাও দেখা দিলাম, ঠিক আছে। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দিয়ে আসলে বেশি সিকিউ আসে, কারণ দ্বিতীয় সূত্রের মধ্যে আর কি অনেক কিছু আর কি, প্রথম সূত্রে অনেক কিছু চলে আসে, এই জন্য দ্বিতীয় সূত্র দিয়ে আর কি সিকিউ বেশি দেয়। সো এই আর কি। তো আমাদের আর কি তাপ ইঞ্জিনের উল্টা আরেকটা জিনিস শিখতে হয়, এটা আমরা তোমার মোটামুটি শেষ আর কি। ধরো আরেকটা অংশ বাকি আছে, এন্ট্রপি শেখার আগে একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে তোমার তাপ ইঞ্জিনের উল্টা, ঠিক আছে, বা কার্নো ইঞ্জিনের উল্টা। যেমন আমরা এখানে যে জিনিসটা শিখছি যে আমরা কি করছি যে আমরা কি করছি এখানে বেশি তাপমাত্রা বস্তু থেকে দেখছি কম তাপমাত্রা বস্তু থেকে তাপের প্রবাহিত হয়, তখন ওই প্রবাহিত তাপের মাঝখানে আমরা কি করছি একটা ইঞ্জিন দিয়ে দিছি বা কার্নো ইঞ্জিন দিয়েছে, যা কি করছে ওই তাপের কাজে পরিণত করছে, আর বাকিটা বর্জন করে দিছে আর কি, ঠিক আছে। কিন্তু আমরা এমন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে উল্টা আর কি। উল্টা বলতে হচ্ছে যেমন আমরা এখানে দেখছি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রা দিকে তাপ প্রবাহ, ওইখানে কি করব কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা দিকে তাপ প্রবাহ, মানে প্রবাহটা চালাইবো আর কি। তার মানে কিন্তু এখানে কার্নো ইঞ্জিনের বা তাপ ইঞ্জিন উল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেমন এসি আর ফ্রিজের কথা বলতে পারি আর কি। সো ওইটা একটু শেখা লাগবে আমাদের। আর এসি ফ্রিজের ক্ষেত্রে আমরা তো দেখছি যে এর কাজ হলো কি করে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা দেখিয়ে তাপ প্রবাহ চালানো আর কি, ঠিক আছে। সো আর এই প্রবাহ চালানোর জন্য কিন্তু এটা নিজে নিজে চলবে না, মানে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা, ওখানে কিন্তু তোমার বাহ্যিক একটা মেশিন বা বলতে পারো যে একটা কম্প্রেসর বা একটা যন্ত্র ব্যবহার করা লাগে, ঠিক আছে, যে কিনা কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে তাপ প্রবাহটা চালাবে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা, আমরা ওটা দেখবো। মানে ন্যাচারালি যেটা হয় বেশি থেকে কম তাপমাত্রা দিকে যায়, আর এসি ফ্রিজের ক্ষেত্রে এয়ার কুলার এগুলো থেকে কি হয় কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে তাপপ্রবাহ ফালায়, কিন্তু এখানে আমরা কি করব একটা বাইরে থেকে একটা শক্তি ব্যবহার করবো, যেটাকে আমরা কম্প্রেসর বলতেছি। সো এটা আমি একটু নেক্সট ক্লাসে দেখাবো। আজকে এটা দেখো, আমি এটা আর একটু ভালোভাবে পড়ালে ভালো হতো যদিও, কারণ এটা মানে একটু জটিল জিনিস, খুব আস্তে 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 চিন্তা করে, কারণ চিত্রগুলো তো আমার হিবিজিবি হয়ে গেছে, বিভিন্ন কালার ইউজ করতে হলে আরও ভালো হইতে। তোমরা দেখো ক্লাসটা আর গ্রাফটা বই থেকে দেখো বা সুন্দর করে, দরকার আমি পিক তুলে দিব না পরবর্তীতে সুন্দর করে এঁকে। সো এগুলো একটু মাথায় রেখো, আর যদি কোথাও না বুঝো আমার কাছে জিজ্ঞেস করবেন, আমি যা বলছি প্রতিটা কথাই ইম্পর্টেন্ট। তোমরা যদি শুনে ঠিক মতো সলভ করার চেষ্টা করো, আশা করি বুঝবে, আর না বুঝলে তো আমি আসি, সমস্যা নেই। সো আজকে এই পর্যন্তই থাক।